আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জাতীয় কংগ্রেস জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান এই তিনটি স্লোগানকে সামনে রেখে গোটা দেশে আন্দোলন কর্মসূচি জারি করেছে। গুরুত্ব বিবেচনা করে জাতীয় কংগ্রেস জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান এই তিনটি স্লোগানকে সামনে রেখে গোটা দেশে আন্দোলন কর্মসূচি জারি করেছে। মানুষকে সচেতন করা, বিশেষত আজকে দেশের মধ্যে যেটা সবচাইতে সময় বড় আক্রমণ, যে আমাদের দেশের স্বাধীনতা প্রাপ্তি এবং এর নিরিখে দেশের যে পবিত্র সংবিধান, যা আমাদের চলার পথে দিক নির্দেশ করে আসছে, সেই সংবিধানটাকে পাল্টিয়ে দেওয়ার যে একটা ভয়ঙ্কর প্রচেষ্টা শাসক বিজেপির তরফ থেকে করা হচ্ছে, এর বিরুদ্ধে জনমত তৈরি করে শাসক দলের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার সংকল্প নেওয়ার প্রশ্নে এই কর্মসূচি হাতে নিয়েছে কংগ্রেস। এরই অঙ্গ হিসাবে আগামী 26শে জানুয়ারি আমাদের দেশের মহান প্রজাতন্ত্র দিবসে জাতীয় কংগ্রেসের আমাদের রাজ্য শাখা, রাজ্য প্রদেশ, তার যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন তফসিলি জাতিদের যে কংগ্রেস সংগঠন, ওনারা সিদ্ধান্ত নিয়েছেন জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান এই থিমকে সামনে রেখে রাজ্য ভিত্তিক কনভেনশন সংগঠিত করা, যা আগামী 26শে জানুয়ারি কুমারঘাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর প্রাক্কালে আমি যেটা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, হিন্দুদের মধ্যে সবচাইতে ওই সময় একেবারে নিম্নবর্গে পিছিয়ে পড়া যে অংশটা, সেই বংশে উনি জন্মগ্রহণ করেছিলেন। উনি আম্বেদকর বলেছিলেন, নিজেই বলেছিলেন যে হিন্দু হলে পরেও হিন্দু ধর্মের তথাকথিত ব্রাহ্মণবাদী পণ্ডিতেরা যে মহাদেবকে পশুর চেয়েও নিকৃষ্ট সাধন মনে করত, অপমান লাঞ্ছনা স্বীকার করে আম্বেদকর বলেছিলেন উনি হিন্দু হয়ে জন্ম হলেও হিন্দু হয়ে মরব না। 1956 সালে 5 লক্ষ অনুগামী সহ উনি হিন্দু ধর্ম পরিত্যাগ করে বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। আজকে বিজেপি নিজেদের পাপকে স্খলন করার জন্য তারা আজকে নানাভাবে বলার চেষ্টা করছে আম্বেদকরকে জীবিত অবস্থায় কংগ্রেস নাকি মর্যাদা দেয়নি, আম্বেদকরকে মৃত্যুর পরেও নাকি কংগ্রেস মর্যাদা দেয়। আমি ছোট্ট দুটো উদাহরণ দেব। এক হচ্ছে, ওই সময় মহাত্মা গান্ধী এবং পণ্ডিত জওহরলাল নেহরু যদি না চাইতেন, তাহলে কি আম্বেদকরকে ওই সংবিধান রচনা করার যে কমিটি, সেই কমিটির চেয়ারম্যান করা যেত? ঘটনা তো তাই। শুধু তাই না, আম্বেদকরকে গণপরিষদে নির্বাচিত করার ক্ষেত্রে যে দুজন সবচাইতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন, একজন হচ্ছে সকলেই জানে, একজন হচ্ছে
তফসিলি সম্প্রদায়ের একজন ডাক সাইডের নেতা ছিলেন যুগেন মন্ডল, আরেকজন ছিলেন কংগ্রেস বিধায়ক জগন্নাথ বিশ্বাস। তারাই সমর্থক বিধানসভার সমর্থক জোগাড় করে, সদস্যদের মধ্যে সমর্থক জোগাড় করে আম্বেদকরকে বিধান পরিষদের সদস্য নির্বাচিত করেছে। এবং এটা সকলেই জানে যে বিজেপি যাই বলার চেষ্টা করুক না, স্বাধীনতার পূর্বে মহাত্মা গান্ধী যেমন বিদেশি দ্রব্য বর্জনের ডাক দিয়েছিলেন, তেমনি আম্বেদকর আজকে বিজেপি যাদেরকে অনুসরণ করে, আমি আগেই বলেছি, তাদের রাজনৈতিক অভিভাবক আরএসএস, যারা মনুর সংবিধান আমাদের দেশে চালু করতে চায়, সেই সংবিধানকে, মনু সংহিতাকে গান্ধীজির পাশাপাশি বর্জনের ডাক দিয়েছিলেন। আম্বেদকর যে রাজনৈতিক অভিভাবক, তার চালিকা শক্তি আরএসএস, যারা বলা যায় তাদের জন্মলগ্ন থেকে যারা ভারতের জাতীয় স্বাধীনতা আন্দোলন এর বিরোধিতা করে আসছে, কার্যত ইংরেজদের স্থাবকতা করে এসেছে, সেই আরএসএস যারা আমাদের দেশের স্বাধীনতা একে একদিকে যেমন অস্বীকার করেছে, আমাদের জাতীয় পতাকাকে মান্যতা দেয়নি, একটা সময় পর্যন্ত জাতীয় সঙ্গীতকে মান্যতা দেয়নি, আমাদের সংবিধান যে পবিত্র সংবিধান যা আমাদেরকে চালনা করে আসছে, সেই সংবিধানকেও মান্যতা দেয়নি। আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। আপনারা সকলেই জানেন 1949 এসটি 8.6%, ওবিসি 80 সালের মন্ডল পরিষদের রিপোর্ট মোতাবেক 52%, 6 সালের যে ন্যাশনাল সার্ভে সেই অনুসারে 41%। তাই এদেরকে যাতে ভোটের স্বার্থে ব্যবহার করা যায়, ক্ষমতা দখলের স্বার্থে ব্যবহার করা যায়, তার জন্য বিভিন্ন কথা, বিভিন্ন বার্তা এগুলি বলে আসছে। কখনো বলছেন আমি ওই প্রধানমন্ত্রী সহ উনি বলেন যে আমি নিম্নবর্ণে পিছিয়ে পড়া অংশের মানুষ, কখনো বলেন আমরা দেশের রাষ্ট্রপতি করেছি একজন মহিলা, আদিবাসী সম্প্রদায়ের মহিলাকে আমরা রাষ্ট্রপতি করেছি। অথচ যেটাকে ক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে যে সমস্ত শূন্যপদ পূরণের পাশাপাশি আমাদের যে বেসরকারি ক্ষেত্র আছে, এটা সবচাইতে বড় ক্ষেত্র, চাকরির ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রেও সংরক্ষণ চালু করতে হবে। ফলে এই যে জাতীয় ক্ষেত্রে এই দাবি সহ রাজ্যের প্রেক্ষাপটে আরো যে সমস্ত দাবিগুলি আছে, সেই দাবিগুলি দিয়ে বন্যা পীড়িত মানুষকে সাহায্য এবং আমাদের রাজ্যে যে এখন কোন সম্প্রদায়ের না, গোটা রাজ্যেরই অস্তিত্বের প্রশ্নে, মানুষকে রক্ষা করার প্রশ্নে যে সবচাইতে জরুরি দাবি, সে হচ্ছে নেশা বাণিজ্য প্রতিরোধ করা, নেশা বাণিজ্য রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা। ওই দাবি সহ আরো যে দাবিগুলি আছে, সেই দাবিতে যে কনভেনশন হতে যাচ্ছে, সেই কনভেনশনকে সফল করার প্রশ্নে আমরা সমস্ত অংশের মানুষের সাহায্য চাইছি। এবং এই কনভেনশন থেকে দাবি সনদের ভিত্তিতে আমরা শুধু আলাদা আলোচনা নয়, আমরা এই দাবি সনদের ভিত্তিতে সমস্ত আমাদের শাখা সংগঠনগুলি তারা আন্দোলনের কর্মসূচি নিচ্ছে। এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা রাজ্যে একটা শক্তিশালী বড় আন্দোলন করে করতে চাই, যে আন্দোলনের মধ্য দিয়ে এই রাজ্যের যে ডাবল ইঞ্জিনের তথাকথিত সরকার, যে সরকার আজকে সমস্ত ক্ষেত্রে ব্যর্থ, শুধু না সম্পূর্ণ দুর্নীতিতে নিমজ্জিত এই বেশিবাদী সরকার, সেই সরকারকে ক্ষমতাচ্যুত করার যে লড়াই, সেই লড়াইকে তীব্রতর করা হবে এই কনভেনশনের মধ্য
থেকে সেই প্রস্তুতি গ্রহণ করা হবে। এই কথাটি বলে আমি আমার কথা বলা শেষ করছি। আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে তো নিরঞ্জন বাবু বলার পর আপনারা বলবেন। নিরঞ্জন বাবু এখন দাবিগুলি সহ আমাদের যে আমি মূল যে বিষয়টা তার উল্লেখ করো সেই বিষয়ের সাথে আর যে বিষয়গুলি আছে সেগুলি যে গ্রহণ করা হয় তার আগের দিন একটা উল্লেখযোগ্য কথা বলেছে, সেটা ছিল 1949 ইংরেজি 25শে নভেম্বর। উনি উল্লেখ করেছিলেন আমরা নিজেদের সেই সংবিধান দিয়েছি যেখানে প্রত্যেক ব্যক্তি একটা ভোটের অধিকার স্বীকৃত, কিন্তু এমন একটা সমাজ প্রতিষ্ঠা থেকে আমরা এখনো অনেক দূরে রয়েছি যে যেখানে প্রত্যেকে মানুষ হিসাবে সমান মর্যাদা পাবে। এই কথাটা আজও তাৎপর্য বহন করে আসছে। আজও আমাদের দেশে যে বিশেষ করে উগ্র হিন্দুত্ববাদী ব্রাহ্মণবাদী তারা আজও ওই শূদ্র তফসিল জাতি সহ নিম্ন বর্গের মানুষকে, সংখ্যালঘু অংশের ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষকে তারা আজও দাবিয়ে রাখার চেষ্টা করে। সংখ্যালঘু অংশের মানুষকে তো তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে এবং যেই জায়গায় যাচ্ছে আজকে যারা ভাবছেন যে আগে যে পরিস্থিতি সংখ্যালঘুদের উপর আক্রমণ, সেই আক্রমণ এখানে সীমাবদ্ধ থাকবে না। আজকে সংখ্যালঘুদের আক্রমণ এতে যদি বিজেপি আরএসএস সফল আগামী দিনে সবচেয়ে বেশি আমাদের নিম্ন বর্গের সমাজ সহ ওই আদিবাসী সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হবে। এটা ছোট্ট কয়েকটা ঘটনা আমি তুলে ধরে আমি আমার কথা বলা চেষ্টা করব যে আমাদের দেশে আদিবাসী প্রেমের কথা বলে অনেক কথা বলা হয়, তফসিল জাতির মানুষের কল্যাণের কথা অনেক কথা বলা হয়। আম্বেদকরকে এটা সকলেই জানেন 80 দশকের আগে পর্যন্ত আম্বেদকরকে যেমন আরএসএস একটা সময় পর্যন্ত তাদের দপ্তরের স্বাধীনতা দিবস পালন করেনি, জাতীয় পতাকা উত্তোলন করেনি, তেমনি আম্বেদকর সম্পর্কে কোনো উচ্চবাচ্য করেনি 80 দশকের আগ পর্যন্ত। কি বিজেপি, কি জনসংঘ, কি আরএসএস কেউ সেই সম্পর্কে কোনো কর্ণপাত করেনি। 80 দশকের পর সেখানে ওই বোম্বেতে আম্বেদকরের মূর্তি প্রতিষ্ঠা বা ওই বিলাতে আম্বেদকরের যে বসত ভাই একে অধিগ্রহণ করা, এই সমস্ত কর্মসূচি সেখানে প্রতিপালন করা হচ্ছে। কেন? একটাই লক্ষ্য, সেই লক্ষ্য হচ্ছে ভারতে ক্ষমতা দখল করা আর ক্ষমতায় টিকে থাকা। এটা জানেন আপনারা যে বর্তমানে রিজার্ভেশনের পরিমাণটা হচ্ছে 3% কাছাকাছি মাত্র রিজার্ভেশন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের অবস্থা আরো ভয়ানক। রাজ্যের দুটি তথ্য দিয়ে আমার কথা বলা চেষ্টা করবো, যেখানে বাকিটা আমাদের দাবি সনদটা বিষয় নিরঞ্জন বাবু তুলে ধরবে। আমাদের রাজ্যে হচ্ছে যা বেকার তার মধ্যে 86,000-এর বেশি হচ্ছে এসসি সম্প্রদায়ের বেকার। রাজ্য সরকার সর্বমোট 56,000-এর বেশি শূন্য। এর মধ্যে কেমন এসসি দলনী সরকার যে আমাদের এসসি দের সাথে রিলেটেড তফসিলি জাতি উন্নয়ন দপ্তর সহ যে দপ্তরগুলি এর সাথে রিলেটেড, এতে শুধু শূন্য পদের সংখ্যা হচ্ছে 11,000। এর মধ্যে এসসি রিজার্ভ পদ আছে, এগুলিতে নিয়োগ করা হচ্ছে। সম্প্রতি যে বন্যা হয়ে গেল, ভয়াবহ বন্যা হয়ে গেল, গোটা দেশে সব রাজ্যে 17,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা সরকার স্বীকৃত। তার মধ্যে আমি শুধু এসসিদের কথাই তুলে ধরি। এসসি যারা মৎস্য ব্যবসায়ী, তার মধ্যে মৎস্যজীবী, তার মধ্যে 98% বেশি হচ্ছে তফসিল
সেই জায়গায় 1,30,832 জন মৎস্য চাষী ক্ষতিগ্রস্ত হয়েছে, অথচ সরকার এখন পর্যন্ত এই ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের নিয়ে রসিকতা করা ব্যতীত কোন ত্রাণ তাদের জন্য গোটা রাজ্যে কৃষকদের তাদের সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ফসল উৎপাদন করে, কৃষকরা সংখ্যায় তারা সবচাইতে বেশি, তাদের সাথে যেমন রসিকতা করা হয়েছে, ত্রাণ নিয়ে যতটাই বরাদ্দ করা হয়েছে, দুর্নীতি হয়েছে, মৎস্যজীবীদের ক্ষেত্রে একই জিনিস করা হয়েছে, সেই ত্রাণ নিয়ে। এই জায়গায় আমরা গোটা দেশে আজকে যে আওয়াজ, সে আওয়াজটা হচ্ছে কি যে আমাদের সংবিধান রক্ষা করতে হবে এবং পাশাপাশি আমাদের জাত গণনা আদম সময়তে আমাদের জাত গণনা করতে হবে। জাত গণনা শুধুমাত্র রাখলে চলবে না, জাত গণনা করার পর আমাদের যে এসসি সহ অন্যান্য সম্প্রদায়ের যে মান পিছিয়ে পড়া